আচ্ছা, আগের দিন আমাদের কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ ইনহিবিশন হয়ে গেছিল। তার সঙ্গে আমরা নন কম্পিটিটিভ ইনহিবিশনের একটা স্পেশাল টাইপ অ্যালোস্টেরিক ইনহিবিশন সেটাও আমরা দেখে নিয়েছি। তো আজকে ওই অ্যালোস্টেরিক ইনহিবিশনের সঙ্গেই যুক্ত আর একটা নতুন ধরনের ইনহিবিশন আমরা প্রথমে দেখে নেব, যেটাকে আমরা বলছি ফিডব্যাক ইনহিবিশন বা রেট্রো ইনহিবিশন। এখন ফিডব্যাক বলতে কী বোঝায়? ফিডব্যাক বলতে যেমন ধরো আমি তোমাদের কোনো একটা চ্যাপ্টার বোঝালাম, বুঝিয়ে যদি আমি কয়েকটা প্রশ্ন করে তোমাদের কাছ থেকে উত্তর নিই, এটাকে বলে ফিডব্যাক নেওয়া। তো এইখানে দেখো যে রিয়াকশানটা আমি এখানে লিখেছি, এই রিয়াকশানটা একটা পিকুলিয়ার টাইপস অফ রিয়াকশান। এই ধরনের রিয়াকশানকে আমরা বলে থাকি চেন রিয়াকশান, যেখানে দেখো প্রথমে এ থেকে বি তৈরি হয়েছে, বি থেকে পরে আবার সি তৈরি হয়েছে, তারপরের ধাপে সি থেকে ডি অ্যান্ড সো অন, লাস্টে আমার ই। এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট, বিক্রিয়ার একদম শেষ পদার্থ এটা উৎপন্ন হয়েছে। এই ধরনের রিয়াকশানকে চেন রিয়াকশান কেন বলে? না, প্রথম রিয়াকশানের যেটা প্রোডাক্ট সেটা পরের রিয়াকশানের রিয়াক্ট্যান্ট। আমি আরেকবার রিপিট করছি, প্রথম বিক্রিয়ার যেটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেমন এইখান থেকে এ থেকে বি তৈরি হয়েছে, বিটা আবার তার পরের রিয়াকশানের সাবস্ট্রেট বা রিয়াক্ট্যান্ট হিসেবে কাজ করেছে। আবার দেখো ওই রিয়াকশানের যেটা প্রোডাক্ট সি, সেটা তার পরের বিক্রিয়ার জন্য বিক্রিয়ক পদার্থ বা সাবস্ট্রেট হিসেবে কাজ করেছে। সুতরাং এই ধরনের রিয়াকশানসকে আমরা বলে থাকি চেন রিয়াকশন, যেখানে প্রথম ধাপের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থটি পরবর্তী বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থ হিসেবে কাজ করে। এবং দেখেই বুঝতে পারছো এখানে প্রত্যেকটা ধাপে আলাদা আলাদা এনজাইম আছে, E1, E2, E3, E4 সো অন। এখন এই লাস্ট যে বস্তুটা তৈরি হলো ফাইনাল প্রোডাক্ট ই, এর পরিমাণটা যখন বেড়ে যায় তখন এই ই এসে যে ফার্স্ট এনজাইম অর্থাৎ প্রথম ধাপের নিয়ন্ত্রণকারী যে এনজাইম E1, এই E1-এর সঙ্গে যুক্ত হয়, হয়ে E1-কে ইনহিবিট করে। আর E1 যদি ইনহিবিট হয় তখন স্বাভাবিক নিয়মেই প্রথম স্টেপ যেটা, দ্যাট ইজ এই এ টু বি, এই কনভার্সনটা কিন্তু হবে না। আর এ টু বি কনভার্সনটা আটকে গেলেই সমস্ত বাকি রিয়াকশানগুলোই আটকে যাবে। এখন দেখো এই যে E1, এই E1 কী ধরনের রিয়াকশান, কী ধরনের এনজাইম, এটা দেখেই বোঝা যাচ্ছে E1 কিন্তু ইজ অ্যান অ্যালোস্টেরিক এনজাইম। কেন না, E1-এর সাবস্ট্রেট কিন্তু এ E1-এর সাবস্ট্রেট ছিল, ই কিন্তু সাবস্ট্রেট ছিল না, ই হচ্ছে ইনহিবিটার, এ ফাইনাল প্রোডাক্ট। কাজে এটা ধরেই নেওয়া যায় যে এ আর ই এর গঠনগত সাদৃশ্য কিছু নেই, এরা গঠনগত স্ট্রাকচারালি ডিফারেন্ট। দেয়ারফর এ যদি ই এনজাইমের অ্যাক্টিভ সাইডে যুক্ত হতে পারে, ই কিন্তু পারবে না। ইকে কিন্তু আদার দ্যান অ্যাক্টিভ সাইড, দ্যাট ইজ অ্যালোস্টেরিক সাইডে যুক্ত হতে হবে। দেয়ারফর এই যে এনজাইমটা E1, এই E1 অবভিয়াসলি ইটস অ্যান অ্যালোস্টেরিক এনজাইম। সাধারণত দেখা গেছে চেন রিয়াকশনের প্রথম ধাপ নিয়ন্ত্রণকারী এনজাইমটা একটা অ্যালোস্টেরিক এনজাইম। দেয়ারফর এই E1 অ্যালোস্টেরিক এনজাইমের অ্যালোস্টেরিক সাইডে ই এসে যুক্ত হবে এবং হওয়ার ফলে যে ইনহিবিশন তৈরি হবে, এই ধরনের ইনহিবিশনকে আমরা বলে থাকি ফিডব্যাক ইনহিবিশন বা রেট্রো ইনহিবিশন। এখানে দেখো লেখাই আছে এটা একটা চেন রিয়াকশন, ফার্স্ট বিক্রিয়ার প্রোডাক্ট পরের বিক্রিয়ার সাবস্ট্রেট হিসেবে কাজ করে। আর E1 কী ধরনের এনজাইম এটা আমি অলরেডি তোমাদের বললাম, E1 হচ্ছে একটা অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক এনজাইম হলেই তার অ্যালোস্টেরিক সাইড থাকবে, তবেই সেখানে কিন্তু ফাইনাল প্রোডাক্টটা অ্যাজ এ ইনহিবিটার হিসেবে যুক্ত হতে পারবে। সো এই গেল ওয়ান টাইপ অফ স্পেশাল টাইপ অফ অ্যালোস্টেরিক ইনহিবিশনের আর একটা ধাপ, যেটাকে আমরা ফিডব্যাক ইনহিবিশন বলে থাকি। এইরকম এরপরে লাস্ট যে ইনহিবিশনটা আমরা নেব, এটা হচ্ছে আনকম্পিটিটিভ ইনহিবিশন। এইটা একটা পিকুলিয়ার থিং, খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে দেখো। আনকম্পিটিটিভ ইনহিবিশনে প্রথমে এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হচ্ছে, হয়ে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করছে। এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে ইনহিবিটার এসে যুক্ত হয়, হয়ে এনজাইম সাবস্ট্রেট ইনহিবিটার কমপ্লেক্স গঠন করে। এর মজাটা হলো ইনহিবিটার যুক্ত হওয়ার ফলে এনজাইম সাবস্ট্রেট গঠনের এমন পরিবর্তন ঘটে যে এনজাইমের প্রতি সাবস্ট্রেটের আসক্তি তীব্রভাবে বেড়ে যায়। ফলে এনজাইম সাবস্ট্রেট পার্মানেন্টলি একে অন্যের সঙ্গে লিঙ্কড তৈরি করে নেয়, তারা একটা চিরস্থায়ী বন্ধনীর মাধ্যমে আবদ্ধ হয়ে যায়। ফলে আর কিছুতেই এনজাইম থেকে পরবর্তীকালে এনজাইম খুলে প্রোডাক্টও তৈরি হয় না, ফ্রি এনজাইমও আর পাওয়া যায় না। ওই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হওয়া অবস্থাতেই বিক্রিয়াটি সমাপ্ত হয়ে যায়। এখানে আরেকবার বলছি, এখানে ইনহিবিটর ইএস কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হওয়ার ফলে এনজাইমের সাবস্ট্রেটের প্রতি এত অ্যাট্রাকশান, এত তার কি বলবো
এনজাইমের সাবস্ট্রেটের প্রতি আসক্তি এত তীব্রভাবে বেড়ে যায় যে এনজাইম আর তখন সাবস্ট্রেটকে ছাড়তে চায় না, ছাড়ে না, পার্মানেন্ট একটা বন্ধনী তৈরি হয়ে যায়। ফলে এনজাইম সাবস্ট্রেট থেকে পরবর্তীকালে যে ফ্রি এনজাইম এবং প্রোডাক্ট তৈরি হওয়ার ঘটনা সেটা ঘটে না। ওই জন্য দেখো এখানে একটা অ্যারো মার্কস দেওয়া আছে, দ্যাট ইজ ইনহিবিশন হচ্ছে, এটা আর হচ্ছে না, এনজাইম প্রোডাক্ট তৈরিটা হচ্ছে না। এই অবস্থাতেই ইনহিবিশনটা কমপ্লিট হচ্ছে। আমরা যদি গ্রাফিক্যালি এটা দেখি তাহলে দেখো এখানে আমি ব্ল্যাক লাইন দিয়ে যেটা লিখেছি সেটা হচ্ছে উইদাউট ইনহিবিটর, দেখেই বুঝতে পারছো, এবং তারপরে রেড কালার দিয়ে যেটা করা আছে সেটা উইথ আনকম্পিটিটিভ ইনহিবিটর লেখাই আছে। দেখো এদের ক্ষেত্রে ভি ম্যাক্স অবভিয়াসলি ডিক্রিজ করছে, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে কে এম ভ্যালুটাও কিন্তু কমছে। ইনহিবিটর দেওয়ার ফলে কে এম ভ্যালু কমছে, আর কে এম ভ্যালু কমা এইটার মানেই হচ্ছে উৎসেচকের সাবস্ট্রেটের প্রতি আসক্তি তীব্রভাবে বেড়ে যাওয়া। আমি আগেই করিয়েছিলাম কে এম ভ্যালু উৎসেচকের সাবস্ট্রেটের প্রতি আসক্তি নির্দেশ করে। কে এম ভ্যালু কম আসক্তি বেশি, কে এম ভ্যালু বেশি আসক্তি কম। এখানে কে এম ভ্যালু কমছে, তার মানে উৎসেচকের সাবস্ট্রেটের প্রতি আসক্তি গভীরভাবে বেড়ে যাচ্ছে। এটাই আমি এখানে বললাম যে আসক্তি বেড়ে যাওয়ায় ইএসআই কমপ্লেক্স হিসেবেই ও থেকে যাচ্ছে, কখনোই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ভেঙে আর এনজাইম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। সো দ্যাটস অল অ্যাবাউট আনকম্পিটিটিভ ইনহিবিশন। এইবার আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পোর্শনে যাব। লাস্ট পোর্শনটা হচ্ছে আমাদের এনজাইমের নোমেনক্লিয়েচার বা ক্লাসিফিকেশন। এই প্রশ্নটা ক্লাস 11-এর দৃষ্টিভঙ্গি থেকে খুব ইম্পর্টেন্ট। ক্লাস 11-এর অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমাদের আমি প্রশ্নগুলো আমি এর পরে পাঠিয়ে দেবো, মোস্ট প্রবলি সোমবার দিন দেবো। সেখানে দেখবে এই প্রশ্নটা বারবার আছে যে এনজাইমের ক্লাসিফিকেশন বা আইইউএমবির নোমেনক্লিয়েচার অনুযায়ী উৎসেচকের শ্রেণী বিভাগ করো। তো দেখো এখানে আমার ম্যাটেরিয়ালে আইইউএমবি এর ফুল ফর্ম দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এই আইইউবিএমবির যে ক্লাসিফিকেশন সেখানে 6 ধরনের এনজাইম আছে। তার মধ্যে ফার্স্ট যে এনজাইম সেটা হচ্ছে অক্সিডো রিডাকটেজ। আমি এই ফ্লো চার্টে যেটা দেখাচ্ছি এটা খুব ভালো করে দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন অক্সিডো রিডাকটেজ, এই যে অক্সিডো রিডাকটেজের ক্ষেত্রে দেখো সাবস্ট্রেট এস রিডিউসড, এস ডট অক্সিডাইজড অবস্থায় আছে। এরা বিক্রিয়া করছে অক্সিডো রিডাকটেজ এনজাইমের সহযোগিতায়, দিয়ে দেখো এস অক্সিডাইজড হয়ে যাচ্ছে আর এস ডটটা রিডিউসড হয়ে গেল। তার মানে আগে যেটা রিডিউস ছিল সেটা এখন অক্সিডাইজড হচ্ছে, আগে যেটা অক্সিডাইজ ছিল সেটা এখন রিডিউসড হচ্ছে। সোজা কথায় বোঝা যাচ্ছে যে জারণ বিজারণ হচ্ছে, তাই এই ধরনের এনজাইমকে বলে অক্সিডো রিডাকটেজ এনজাইম। সো দিস ইজ ফার্স্ট। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ট্রান্সফারেজ। ট্রান্সফারেজে দেখো এর সঙ্গে একটা আর গ্রুপ যুক্ত আছে, বি এ এবং বি রিয়াকশান করছে ট্রান্সফারেজ উৎসেচকের সহযোগিতায়। বিক্রিয়ার পরে দেখো আরটা যেটা আগে এর মাথার ওপর ছিল সেটা এখন বি এর ওপরে স্থানান্তরিত হচ্ছে, দেয়ারফর ট্রান্সফার হয়ে যাচ্ছে, একটা কেমিক্যাল গ্রুপ ট্রান্সফার হচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ট্রান্সফারেজ। নেক্সট হচ্ছে হাইড্রোলেজ। এটা তোমরা বাংলাটা জানো, হাইড্রোলেজের মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, অর্থাৎ জলের উপস্থিতিতে দেখো এ অ্যান্ড বি এদের মাঝখানে কেমিক্যাল বন্ধনী আছে, জলের উপস্থিতিতে হাইড্রোলেজ উৎসেচকের সহযোগিতায় এ আর বি আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেল, এদের মধ্যে বন্ধনীটা ব্রেক হয়ে গেল, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ ঘটলো। তারপরে দেখো লায়েজ। এই হাইড্রোলেজের সঙ্গে লায়েজের তফাৎ কোথায় না, হাইড্রোলেজে ইন প্রেজেন্ট অফ H2O ছিল, আর্দ্র বিশ্লেষণ ঘটেছে জলের উপস্থিতিতে। লায়েজে কিন্তু ইন অ্যাবসেন্ট অফ H2O, জল নেই, তা সত্ত্বেও দেখো সি ডবল বন্ড, সি বন্ড সি, এর ওপরে একটা এক্স এবং ওয়াই গ্রুপ ছিল। লায়েজের সহযোগিতায় দেখো এক্স আর ওয়াইয়ের মধ্যে নতুন বন্ধনী স্থাপন হয়ে গেল, সিটা আলাদা হয়ে গেল। এখানে এটা 2CO হবে, 2C বা C2 লিখতে পারো, হয়ে যাবে, দুটো কার্বন যেহেতু ছিল। যাই হোক, তো লায়েজের সঙ্গে হাইড্রোলেজের ডিফারেন্স একটাই, এটা ইন প্রেজেন্স অফ H2O অ্যান্ড দিস ওয়ান ইজ ইন অ্যাবসেন্ট অফ H2O, বন্ধনী তৈরিটা হচ্ছে। নেক্সট হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ সম্বন্ধে জানতে গেলে তোমাদের আগে আইসোমার জানতে হয়, এটা তোমাদের আগেও বলেছি। আইসোমার হচ্ছে যাদের রাসায়নিক গঠন, আণবিক গঠন এক কিন্তু রাসায়নিক গঠন আলাদা যদি হয় তখন তাদেরকে আইসোমার বা সমায়ব বলে। যেমন দেখো এখানে গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট, এরা হচ্ছে আইসোমার। তো যে এনজাইমগুলো একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে পরিবর্তন করে দিচ্ছে তাদের বলে আইসোমারে। যেখানে একটা কথা বলবো, তোমাদের যদি মনে থাকে আমি তোমাদের পড়িয়েছিলাম যে একটা উৎসেচকের 3 ধরনের নির্দিষ্টতা থাকে। একটা নির্দিষ্টতা হচ্ছে ফার্স্ট সাবস্ট্রেট স্পেসিফিসিটি, অর্থাৎ বস্তু বা সাবস্ট্রেটের ওপর নির্দিষ্টতা। 2 নম্বর বলেছিলাম কেমিক্যাল
রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়ার ওপর নির্দিষ্টতা, আর 3 নম্বর আরেকটা নির্দিষ্টতা থাকে যেটাকে বলে আইসোমেরিক স্পেসিফিসিটি বা সমায়বের ওপর নির্দিষ্টতা। যে উৎসেচক যে আইসোমারের ওপর কাজ করে তাকে ওই আইসোমার ছাড়া যদি অন্য আইসোমারের ওপর কাজ করতে দেয়া হয় সে কাজ করতে পারে না। অনলি এক্সেপশনস, একমাত্র ব্যতিক্রম হচ্ছে আইসোমারেজ বা আইসোমারেজ বলে যে এনজাইমগুলো রয়েছে তারা। কেন না, এরা যদি ধরো সাপোজ কোনো আইসোমারেজ আছে যেটা গ্লুকোজ 6 ফসফেটের ওপর কাজ করতে অভ্যস্ত, তাকে যদি আমি ফ্রুক্টোজ 6 ফসফেটও কাজ করার জন্য দিই তাতেও এর কাজ করতে কোনো অসুবিধা হবে না। কেন না, এটা আইসোমার কনভার্ট করে নেয়, অর্থাৎ ফ্রুক্টোজ 6 ফসফেটকেও তখন গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করে তারপরে কাজটা চালাতে পারবে। তো আইসোমারেজ ইজ দ্য অনলি গ্রুপ অফ এনজাইম যার আইসোমেরিক স্পেসিফিসিটি নেই। তাকে যে আইসোমারই দেয়া হোক না কেন, সে যার ওপর কাজ করতে অভ্যস্ত, যার ওপর সে কাজ করতে পারে, সেই আইসোমারে কনভার্ট করে নিয়ে তারপরে কাজটা করতে পারবে। বাদবাকি সমস্ত এনজাইমগুলোর কিন্তু 3 ধরনের স্পেসিফিসিটি আছে: সাবস্ট্রেট স্পেসিফিসিটি, কেমিক্যাল রিয়াকশন বা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ার ওপর নির্দিষ্টতা, এবং লাস্ট হচ্ছে আইসোমেরিক স্পেসিফিসিটি বা নির্দিষ্ট সমায়বের ওপর নির্দিষ্টতা। আর লাস্ট দেখো লাইগেজ। এই লাইগেজ কি করছে দেখো, A + B যুক্ত হচ্ছে লাইগেজ এনজাইমের সহযোগিতায়। এখানে এটিপির বিশ্লেষণ ঘটে এনার্জি বেরিয়ে আসছে। এই এনার্জিটাই এ এবং বি এর মধ্যে বন্ধনী তৈরি করে দিচ্ছে বা বন্ধনী তৈরি করতে সহযোগিতা করছে। এই জন্য লাইগেজ নামক এনজাইমের সহযোগিতায় নতুন করে বন্ড ফরমেশন হয়। তাই লাইগেজের অপর নাম হচ্ছে সিলিং এনজাইম। এরা সিল করছে, এ আর বি এর মধ্যে বন্ধনীটাকে সিল করে দিচ্ছে, বন্ধনীটাকে যুক্ত করছে। আর বিক্রিয়ার প্রয়োজনীয় এনার্জি এটিপির বিশ্লেষণের মধ্যে দিয়ে সে পেয়ে থাকে। সো দিজ আর দ্য 5 টাইপস অফ এনজাইম। আমার মেটেরিয়ালে যদি তোমরা দেখো তাহলে ওখানে ওই প্রত্যেকটা টাইপের স্পেসিফিক এক্সাম্পল আছে, তোমাদের উদাহরণগুলো পড়তে হবে। তার সঙ্গে এরকম একটা করে ফ্লো চার্টও দেয়া আছে যেটা ধরে আমি বোঝালাম। তো দুটোই পরীক্ষার খাতায় কিন্তু তোমরা লিখবে, উদাহরণও লিখবে এবং ফ্লো চার্টটাও লিখবে। এইখানে তোমাদের এনজাইম শেষ হলো। আমি এরপরে তোমাদের এখান থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো আমি সোমবার বা মঙ্গলবার নাগাদ দিয়ে দেব, তারপরে নতুন চ্যাপ্টার পরে শেষ করতে পারবো। একটা কথা বলে রাখি, আমার যা ব্যক্তিগত লেভেলে মনে হয় 3 তারিখের পরেও আমরা ফিজিক্যালি ক্লাস করতে পারবো বলে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে, কেননা কোচিং সেন্টার এবং স্কুল ইনস্টিটিউশন এগুলো বন্ধ রাখার কথা বারবারই বিভিন্ন সার্কুলারে বলা হচ্ছে। আমার মনে হচ্ছে আগামী অন্তত 15-20টা দিন আমাদের এইভাবেই পড়াশোনা করতে হবে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আমি তোমাদের সেলের ওপর মেটেরিয়ালটা সোমবারের পর আমি বলে দেবো কখন কিভাবে তোমরা কোথা থেকে কালেক্ট করবে। ওকে, থ্যাংক ইউ।